স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহে 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি রোববার আমরা কথা বলি নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে। আজকের পর্বে কথা বলবো সূচিবায়ু একটি মানসিক সমস্যা এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারা। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট ও থেরাপিউটিক কাউন্সিলর তনিতা ঘোষ। স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমে আপনার কাছ থেকে আমি জানবো যে সূচিবায়ুগ্রস্ততা জিনিসটা কি সেটা, সেই সাথে আরো একটা প্রশ্ন রাখতে চাই যে এটার প্রকারভেদ আছে কিনা বা মানে কয়েকটা রকম আছে কিনা সূচিবায়ুর। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। যে প্রথমেই যেটা বলবো, সূচিবায়ু রোগ এটা একটা মানসিক ডিসঅর্ডার, মানসিক সমস্যা। এটা এক কাজ বারবার করা, এক চিন্তা বারবার হয়, এরকম কিছু বিষয় নিয়ে এটা তৈরি। এটা অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার, অর্থাৎ উদ্বিগ্নতা এর সাথে খুব কম্পোনেন্ট থাকে, সেইটার সাথে এটা সম্পৃক্ত। আর এই ডিসঅর্ডারটা, হ্যাঁ, সূচিবায়ু বলতে খুব সাধারণভাবে মনে হচ্ছে যে ধোয়াধুয়ি একটা বিষয় চলে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি না। ওইটাই সাধারণত চোখে পড়ে তো। হ্যাঁ, এবং আমাদের কাছে যখন বলে তখন বলে না না, কোশ্চেন করলে বলে না না সূচিবায়ু রোগ নেই। ডিরেক্ট যদি বলি যে সূচিবায়ু আছে কিনা বা ওসিডি আছে কিনা, তখন কিন্তু সচরাচর বলে ফেলে যে না না, ও তো কোনো সূচিবায়ু রোগ নেই। কিন্তু দেখা যায় যে কোশ্চেন করতে করতে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ আছে। শুধু চিন্তা, এটাও কিন্তু অবসেশন হতে পারে। মানে কি ধরনের চিন্তা? এটা হচ্ছে যে কোনো একটা ইনফ্লুসিভ থট থাকবে, যেটাতে সে একটা চিন্তা বারবার করবে, যেটার পিছনে কোনো যুক্তি থাকবে না, এবং চাইলেও সে চিন্তাটাকে তাড়াতে পারবে না। মানে কি ধরনের চিন্তা আমাকে যদি একটু বলেন, মানে কি ধরনের চিন্তা? এই চিন্তাগুলো হতে পারে যে তার কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, কোনো জীবাণু নিয়ে, তারপরে ধর্ম নিয়ে, কারো কোনো মানে কথা বা ফেস নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে। আমার কোনো জিনিস লাগতে পারে, অনেকে আছে হোল্ডিং ওসিডি, অর্থাৎ সে জমায়, জিনিস জমায়, এরকমও আছে। কেউ আছে যে তাকে সবকিছু ঠিকঠাক হতে হবে, সে যেটা চিন্তা করছে ওভাবেই হতে হবে। এছাড়া আরো অনেক ধরনের আছে। তো এই ক্ষেত্রে আমরা আজকে যেটা নিয়ে বলতে যাচ্ছি, বেসিক্যালি খুব বেশি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ওসিডি আছে, কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে তা কিন্তু না। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্নতা বলতেই সবাই মনে করে যে হ্যাঁ, যদি পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হয়, বেশি ধোয়াধুয়ি করে, তাহলে ওসিডি। আচ্ছা, ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই অবসেশন কথাটার অর্থ হচ্ছে এক চিন্তা বারবার হবে, সে কোনোভাবে চিন্তাটা থেকে বেরোতে পারবে না, কোনোভাবে সে থামাতে পারবে না, এবং এই চিন্তার কারণে সে, যেটাকে আমরা অবসেশন বলছি, হ্যাঁ অবসেশন, প্রচন্ডভাবে অস্থির হয়ে যাবে। এই অস্থির হয়ে যাওয়ার সময়টা সে যেটা করে যে এইটা পারপাজে সে কিছু কাজও করতে পারে, অথবা কেউ কেউ আছেন যে কোনো কাজই করেন না, সে জাস্ট একদম বসে যান বা শুয়ে যান, একদম অলসভাবে থাকেন, কিন্তু তার ভেতরে প্রচন্ডভাবে কষ্টকর এই চিন্তাটা হতেই থাকে। এই সময়টায় যেটা হয় যে সে এই চিন্তাটা করতে করতে খুব উইক ফিল করে, সমস্ত কাজ থেকে দূরে থাকে। এক্ষেত্রে অনেকে সমাজে তাদেরকে ভুল বোঝে, বলে ও অলস, ওকে দিয়ে কিছু হবে না, ওর হচ্ছে বুদ্ধি ভালো না, এরকম কথাবার্তা বলেন। এছাড়া আরেকটা আছে যে কম্পালশন, অর্থাৎ যেটা বারবার করা, কোন একটা চিন্তা তার ভিতরে হ্যাঁ আসবে, সেই চিন্তার পরিপ্রেক্ষিতে, সেই চিন্তা থেকে সে বেরিয়ে আসার জন্য বা সেই চিন্তা পরিবর্তে কিছু করার জন্য, সেই ক্ষেত্রে সে এক কাজটা বারবার করবে, সেই কাজটা করার মাধ্যমে সে রিলিফ ফিল করে। তো এইটা হচ্ছে কম্পালশন। তো আমরা সাধারণত ওসিডি শুধু অবসেশন এবং কম্পালশন দুটোই থাকবে তা কিন্তু না, যে কোনো একটাও থাকবে, যে কোনো একটাই থাকতে পারে। যে কোনো একটা বলতে বিশেষ করে শুধু অবসেশনও কিন্তু ওসিডি হতে পারে। এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে চিন্তাটা তার কি পরিমাণ আসছে, আর এটার জন্য তার পার্সোনাল লাইফে কোনো কিছুতে ক্ষতি করছে কিনা। এক্ষেত্রে আমরা বলি যে প্রতিদিন অ্যাটলিস্ট এই চিন্তার কারণে বা এই চিন্তাযুক্ত কাজের কারণে 1 ঘন্টা তার নষ্ট হচ্ছে কিনা পার ডে। যে চিন্তা করতে গিয়ে তার কাজগুলো ডিলে হচ্ছে, সে হয়তো এটার জন্য চিন্তা করছে, এতে তার 1 ঘন্টা লেস্ট হচ্ছে। এই জায়গাগুলো আমরা সবসময় বলি, এই জন্য থট এবং তার আর্টস বা একটা ইমেজ তার ভিতরে কাজ করে। এখানে আমরা এই বিষয়টা নিয়ে, এই রোগটা কেন হয় সেটা নিয়ে নিশ্চয়ই আমি জানবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে কি ধরনের অবসেশন গুলো হয়। অবসেশন গুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন প্রথমত জীবাণু নিয়ে হতে পারে, ময়লা নিয়ে হতে পারে, যে ময়লা মানে এটাই বেশি হয়, বেশি দেখা যায়। আর আরেকটা হয় যেটা, সেটা হচ্ছে আমাকে ভালো করতে হবে, অ্যাট এনি কস্ট আমাকে এরকমই হতে হবে, আমার এই রেজাল্ট এরকমই হতে হবে,
ভুল হলো কিনা এরকম চিন্তা আছে, রিলিজিয়াস অবসেশন আছে অর্থাৎ ধর্ম নিয়ে বাড়াবাড়ি রকমের। হ্যাঁ, বাড়াবাড়ি রকমের, আমাকে এই নামাজটা পড়তেই হবে, এই টাইমটা পড়তে হবে, এইভাবে আমাকে অজু করতে হবে, এই ধরনের অনেকগুলো বিষয় আছে। আচ্ছা। এছাড়া অনেক ধরনের পশু পাখি নিয়ে সমস্যা হয়, যে আমার পাশ দিয়ে হয়তো অনেক দূর থেকে একটা কুকুর চলে গেছে, বিড়াল চলে গেছে, কিন্তু সে মনে করছে ওই কুকুরটা বা বিড়ালটা বোধহয় আমাকে ছুঁয়ে গেল। আচ্ছা, এরকম একটা মানে বিষয়। অসুচিতার একটা চিন্তা হ্যাঁ, হ্যাঁ, তার চলে ভিতরে। আসে। তনিতা খুশ আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যাঁ, দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপু, একটা আমার প্রশ্ন ছিল। নিশ্চয়ই বলুন। প্রশ্নটা ছিল হলো আপনার আমার মাঝে মধ্যে রাত্রে একটা মানসিক সমস্যা হয়। সেটা হলো আপনার এই যে অন্ধকার হয়ে আসে আর ভয় পাই প্রচুর। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি আপনার বিষয়টা পুরোটা বুঝতে পারিনি, শুধু রাত্রে ভয় পান আর মানে সবকিছু আর অন্ধকার হয়ে রাত্রে আসে। ভয় পাই আর হ্যাঁ। রাত্রে মানে ওই অনেক সমস্যা হয় আর কি, মানে আর কি মাঝে মধ্যে ভয়ে মানে আর কি চোখ মুখ অন্ধকার হয়ে আছে, মানে অস্থির হয়ে যায়, শরীরে ঘামাচ্ছে। শরীরে ঘাম আসে। আপনার কি স্পেসিফিক কোনো চিন্তা আসে যে আমি এই ভয়টা তো মানুষের এমনি এমনি আসে না, কোনো একটা চিন্তা থেকে ভয় তৈরি হয়, তো কোনো চিন্তা আছে কি? হ্যাঁ, মাঝে মধ্যে চিন্তা হয় যে মানে আর কি একদিন ভয় পাইছিলাম। হ্যাঁ। ভয় পাওয়ার সাথে সাথে একটা মানে লাইনটা কি? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে আচ্ছা। গেছে। আমরা যতটুকু জেনেছি হ্যাঁ। এটা কি ধরনের সমস্যা? আচ্ছা, বা এখানে এপিলেপসির কোনো সিম্পটম আপনার কাছে মনে হয়েছে? না, এটা এপিলেপসি না, এটা যেটা বলছেন যে ওনার কোনো একটা বিষয় উনি আগে ভয় পেয়েছিলেন, সেটা থেকে ওনার রাত হলেই ভয়টা আসছে, এবং এটা সম্ভবত ওনার প্যানিক হচ্ছে কিনা এটা দেখার বিষয়, বা স্পেসিফিক কোনো ফোবিয়া কোনো একটা বিষয় ওনার লাইফে ঘটে গেছে, সেটা উনি কখনো ওটা থেকে বেরিয়ে আসতে পারেননি। এই জন্য উনি দেখা যাচ্ছে যে ওই টাইমটা হলে ওনার ওই স্পেসিফিক ফোবিয়াটা উনি কল্পনা করছেন, বা কোনো একটা চিন্তা হচ্ছে যে হ্যাঁ রাতের বেলা হতে পারে যে ওনার হয়তো কোনো অসুস্থতা ছিল বা কিছু একটা ঘটেছে, রাতের বেলা আমি তো ডাক্তার পাবো না, আমার যদি স্ট্রোক করে বা আমার যদি প্রেশারটা হাই হয়ে যায় আমি কি করব, এরকম একটা চিন্তা, কোনো এক্সক্লুসিভ থট কিছু একটা থাকতে পারে যেখান থেকে তার ফোবিয়াটা তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা হতে পারে। তবে আমার মনে হয় উনি যদি আমাদের প্রোগ্রামটা এখনো কন্টিনিউ শুনে থাকেন, উনি কোনো একজন সাইকোলজিস্টের সাথে উনি বসে এটা একটু দেখে নিতে পারেন যে বিষয়টা কি হচ্ছে, অল্পতে সমাধান করলেই মনে হয় ভালো হবে। আচ্ছা, এবার যদি আপনার কাছে আমি জানতে চাই যে কেন এই রোগটা হচ্ছে, ওসিডিটা কেন হচ্ছে? আচ্ছা, প্রথমত ওসিডি যে আমরা কারণগুলো বলি, সেখানে এটা কিন্তু সে বায়োলজিক্যাল একটা ফ্যাক্টর রয়েছে, আমাদের নিউরোট্রান্সমিটারের মধ্যে যে হরমোনাল সিক্রেশনটা হয়, ডোপামাইন। তনিতা, একটু থামাতে হচ্ছে, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আসসালাম স্যার, আমার নাম স্যার বিলাল। জি বলুন। স্যার আমার একটু সমস্যা বলতে কি যে আমি মাঝে মধ্যে একা একা কথা বলি, মানে কোনো একটা বিষয় কথাতে এগুলো আমার ফ্যামিলিতে করে বললো বা আমি কার কাছে শুনলাম, ওই কথাটা বারবার রিপিট করি একা একা। আচ্ছা আচ্ছা, এই একা একা কথা বলাটা এটাও কিন্তু আমাদের এই ওসিডির একটা মানে আচরণগত বিহেভিয়ারাল একটা সিমটম। এখানে আমরা বলি যে অনেক সময় সে যে চিন্তাটা করছে সেই চিন্তাটা সে কখনো ভিতরে রাখতে পারছেন না, রাখতে পেরে উনি যখন কথা বলছেন তখন সেটা সরাসরি মুখে প্রকাশ করে ফেলছেন, যেটা বাইরে থেকে কেউ দেখে বুঝে ফেলছেন বা তাকে একটা অড সিচুয়েশনে পড়তে হচ্ছে। সম্ভবত ওনাকে এটা যদি উনি বুঝে থাকেন যে হ্যাঁ আমি এই কথাটা বলছি, তার মানে ওনার ইনসাইড আছে। আমরা ওসিডিতে কিন্তু দেখি যে ইনসাইড অফ কিনা, অর্থাৎ সিভিয়ার অবস্থা তারা বুঝতে পারে না, বুঝতেই পারে না যে একদম, উনি একা একা কথা হ্যাঁ, বলছেন। এরকম কেস আমরা পেয়েছি যে টয়লেট করে ফেলছে, আচ্ছা। টয়লেটিং হয়ে যায় একদম, সে কিন্তু বুঝে না, তার ওই সেন্সিটিভ অর্গানগুলো কিন্তু একদম ড্যামেজ হয়ে যায়, যে তার টয়লেট লাগলো কিনা এই ব্রেকটাও বুঝতে পারে না, কারণ এত বেশি তার চিন্তাটা হতে থাকে, সে একদম স্টিফ হয়ে যায়, ওই চিন্তাটাই করতে থাকে, তারপরে গায়ে কাপড় থাকে না, এইভাবে সে হয়তো দেখা যাচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে। আমাদের এই দর্শকের সমাধান কি? এটা ওনাকে অবশ্যই একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হবে এবং সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। ওনার মানে সিভিয়ারিটি বুঝে ওনার মেডিকেশন, এখানে ওসিডিতে আমরা যে ট্রিটমেন্ট মেথডগুলো নিয়ে কথা বলি সেক্ষেত্রে কিন্তু মেডিকেশন একটা বড় অংশ। জরুরি বিষয়। হ্যাঁ, জরুরি তনিতা, বিষয় আমাদের সাথে নিয়ে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো,
জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফারহানা বলছি মতিঝিল থেকে। জি ফারহানা। জি আমি জানতে চাচ্ছিলাম আমার মেয়ের ব্যাপারে। আমার মেয়ের বয়স 14 বছর। ওর কিছু সমস্যা, যেমন ছোটবেলায় এরকম ছিল না, ও এখন আর কি সব ব্যাপারে সিরিয়াস, বিশেষ করে আমার কাছে। এখন এই ব্যাপারগুলোর জন্য ধরেন অনেক এরকম ছোট ছোট প্রশ্নতে ও সিরিয়াস হয়ে যায়। এগুলোর কারণে কি ওকে কি আমি কোনো মানসিক ডাক্তারের শরণাপন্ন হব? আপনার কাছে কি মনে হচ্ছে যে সিরিয়াসনেসটা খারাপ কিছুর দিকে যাচ্ছে? মানে এরকম কিছু আপনার কাছে মনে হয়েছে কিনা? হ্যালো, জি বলুন। হ্যাঁ জি, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার কাছে কি মনে হয়েছে যে সিরিয়াসনেসটা খারাপ দিকে যাচ্ছে? না না, খারাপ দিক না, মানে ও যেটা ভাবে সেটাকেই ও ভাবে এটাই পজিটিভ, কিন্তু ও তো ছোট। আমি ওকে যেটা বলবো পজিটিভ নেগেটিভটা হিসাব করে বুঝায় বলবো, কারণ আমি তো মা। দেখা যাচ্ছে ও আমার কথাটা নেগেটিভলি নিচ্ছে, পজিটিভ বুঝতে চায়। আচ্ছা, এইটা কি ধরনের প্রবলেম, এটা আমি একটু জানতে চাচ্ছি, সমাধানটা কি? তনিতা। এটা আপনার মেয়েটির বয়স যেহেতু 14 বছর, এখানে আমরা এটাকে বলতে পারি যে এটা তার হতে পারে অ্যাডোলেসেন্ট ক্রাইসিস বা এরকম একটা অ্যাডোলেসেন্ট প্রবলেম। এটা ইগোইস্টিক ফ্যাক্টর। তবে হ্যাঁ, যদি বয়সন্ধিকালীন সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, তবে খুব বেশি সিরিয়াস, খুব বেশি সে নিজে যেটা বলছে সেখানে ফিক্সড হয়ে থাকছে, এই মানে এই জায়গাটা আমাদের বোধহয় একটু ফোকাস করার টাইম। তবে এটা হতে পারে যে বয়সন্ধিকালে যখন আমাদের হরমোনাল চেঞ্জগুলো হয়, বডির স্ট্রাকচারাল চেঞ্জ আসে, তখন কিন্তু আমাদের সাইকোলজিক্যাল প্রবলেমগুলো তখন যার ভিতরে যেটা থাকা সম্ভাবনা আছে বা থাকতে পারে সেটা কিন্তু ট্রিগার করে, একটু দেখা দেয়, বা অনেক সময় দেখা যায় যে সিভিয়ারলি দেখা দেয়। কিন্তু কেউ এটা ট্রিটমেন্টের আওতায় আসেন, কেউ আসেন না। ট্রিটমেন্টের আওতায় আসলে ভালো, আর যারা আসেন না তাদের দেখা যায় একটা টাইম পরে কিন্তু ওটা আবার অটোমেটিক্যালি হয়তো সামান্য থাকছে, কিন্তু ওই সিমটমগুলো রিলিজ হয়ে যায়। তো এখানে অবশ্যই মা সতর্ক হচ্ছেন, তিনি নিজে অস্থির হচ্ছেন বা হয়তো ধরতে পেরেছেন। তো সম্ভব হলে কোনো একজন সাইকোলজিস্টের সাথে, অর্থাৎ মনোবিজ্ঞানী যারা আছেন, প্রফেশনাল যারা সাইকোথেরাপি বা কাউন্সিলিং করেন, তাদের সাথে উনি মেয়েকে নিয়ে একটু এক দুই সিটিং বসে দেখে নিতে পারেন, কথা বলতে পারেন। দুশ্চিন্তা করার কিছু নাই ফারহানা, একটা ছোট বিরতি নিয়ে আসছি। দর্শক, সমাধান সূত্রে একটা ছোট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আজকে কথা বলছি সুষুবায়ু একটি মানসিক সমস্যা বিষয়টি নিয়ে। আমার সাথে আছেন সাইকোলজিস্ট ও থেরাপিউটিক কাউন্সিলর তনিতা ঘোষ। তনিতা ঘোষ, আমি জানতে চাইছিলাম আপনার কাছে যে কেন এই রোগটা হচ্ছে, মানসিক রোগ তো কেন হচ্ছে এটা? এটা পিছনে প্রথমত যেটা, এটা আমাদের বায়োলজিক্যাল একটা ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে নিউরোট্রান্সমিটার ফাংশনিং কিছু হরমোনাল সিক্রেশন হয়, ডোপামিন, গ্লুটামেট এবং হচ্ছে সেরোটোনিন। এই তিনটা হরমোনের ইমব্যালেন্সের কারণেই প্রধানত এটা হয়। কিন্তু কাদের হয়, কখন হয়, এটা একটা বিষয়। যদি কারো জেনেটিক ফ্যাক্টর থাকে, অর্থাৎ পারিবারিক ইতিহাস পজিটিভ, যে পরিবারে এটা কারো আছে, হ্যাঁ অন্য কারো হতে পারে, মা বাবা, আমরা বলি যে প্রাইমারি সেকেন্ডারি এরকম কোন লেভেলে আছে, সেক্ষেত্রে এই রোগটা আসতে পারে। অথবা দেখা যাচ্ছে যে মা বাবা কারো নেই কিন্তু দাদির ছিল, সেটা চলে আসছে, এরকম একটা ব্যাপার, মানে এক জেনারেশন বাদ দিয়ে তারপরে এসেছে, এটা জেনেটিক্যালি আসতেই পারে। আর সুচিবের আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা বলে থাকি দেখা এবং প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এটা ট্রান্সফার হয়। হাজবেন্ড বা ওয়াইফের কারো একজনের যদি এটা থাকে, অপরজনের মধ্যে কিন্তু কিছুটা হলেও এই অংশ, মানে এই প্রবলেমগুলো ডেভেলপ করে যায়। এটা তো ছোঁয়াচে রোগের মতো হয়ে গেল তাহলে। হ্যাঁ, কিছুটা, মানে একদম ছোঁয়াচে রোগটা তো আমরা মানসিক রোগের ক্ষেত্রে এভাবে বলি না, কিন্তু হ্যাঁ মানসিক রোগ কিন্তু আগে বলা হতো। আমাদের যদিও বাংলাদেশের রিসার্চটা কম, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে প্রচুর রিসার্চ হচ্ছে। তো সেই রিসার্চ ডাটা দেখলে কিন্তু পাওয়া যায় যে মানসিক রোগ সবসময় যে শুধু একজনে ভুগবে, পরিবারে কেউ এটাতে ক্ষতিগ্রস্ত হবে না, তা কিন্তু না। এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হয়, এবং এটা কিন্তু একজনের একটা হলে, হ্যাঁ এটা অন্য জনের কিন্তু এটা ওই রোগও হতে পারে। মানে বিশেষ করে আমার খুব সম্ভবত মানসিকভাবে দুর্বল হলে এটা বেশি হয়, তাই না? মানসিকভাবে মানুষ তো ইমোশন তো মানুষের থাকবেই। এটা আরেকটা জিনিস কাজ করে যে
আমি আমার ভালোবাসার যে ইমোশনটা বা অন্যকে পছন্দ করার যে একটা ইমোশন, এই জায়গাটা থেকে না ট্রান্সফার হয়ে যায় অটোমেটিক্যালি, যে না ও তো ঠিকই করছে, ও তো ঠিকই বলেছে। আর ওসিডির যে সিমটমগুলো নিয়ে আমাদের কাছে মানে সাধারণত যেসব ক্লায়েন্টগুলো বা পেশেন্টগুলো আসেন তখন কিন্তু সিভিয়ার অবস্থা নিয়ে আসেন। তো শুরুটা যখন থাকে তখন কিন্তু কেউ গুরুত্ব দেন না, ওভাবে বোঝেন না। একটু আগে যে একটা মা বলছিলেন যে সবকিছুতে সে খুব সিলেক্টিভ বা সে যেটা বলছে সেইটা, আমরা কিন্তু বলেছি একটু ওটা দেখার বিষয় আছে। তো এটা চেক আপ এবং মা যে সচেতন, এটাও চমৎকার একটা ব্যাপার, এটা এক্স্যাক্টলি, মা খুবই সচেতন, তিনি নিশ্চয়ই নলেজেবল অনেক বিষয়ে, এটা মনে হচ্ছে। তো ব্যাপারটা এরকম যে এই কিন্তু শুরু হতে পারে, এইটা এভাবে যেতে যেতে থেমেও যেতে পারে, কোনো প্রবলেম হলো না। আবার এটা হতে পারে যে এখান থেকে আস্তে আস্তে এটা কিন্তু আস্তেই ওসিডি হয়ে যেতে পারে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে চলে যেতে পারে, অথবা অন্য কোনো মেন্টাল ডিসঅর্ডারে যেতে পারে। তো এই কারণে আমরা সাধারণত বলি যে টিনেজ এজে, বয়ঃসন্ধিক্ষণে শুধু শারীরিক স্বাস্থ্যটা দেখলে হবে না, মানসিক স্বাস্থ্যটা খুব জরুরি, খুবই জরুরি। এটা চেক আপ করা বা এটা নিয়ে রিয়েলাইজ করা, প্যারেন্টসকে সতর্ক থাকা, তা নাহলে এখান থেকেই কিন্তু হতে পারে যে সারা জীবনের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে, মানে সারা জীবন জিনিসটা বহন করতে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এই রোগে আপনি একটু করে বলছিলেন, তারপর আমি আবার জানতে চাই যে ব্যক্তিগত, সামাজিক বা পারিবারিক কি ধরনের সমস্যা দেখা দিতে আচ্ছা, পারে? আরেকটা কারণের মধ্যে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আরেকটা কারণ হচ্ছে ব্যক্তি যদি খুব স্ট্রেসে থাকে, কন্টিনিউ স্ট্রেসে থাকে, বা হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টাল কোনো স্ট্রেস তার আসে যেটা সে কোপ করতে পারলো না, সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, ওসিডির অনেকগুলো কারণে হতে পারে। এছাড়া সাইকোটিক ফিচার, বিভিন্ন রোগের সাথে কোমরবিড হিসেবে কিন্তু ওসিডি আসতে পারে, সিজোফ্রেনিয়ার সাথে থাকতে পারে। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে সাইকোটিক, বাইপোলারের সাথে সাইকোটিক আছে, মানে সেই ক্ষেত্রে সিজোফ্রেনিক, আবার দেখা যাচ্ছে সাথে তার ওসিডি চলে আসছে, অবসেশন আছে। তখন হয় কি, প্রায়ই দেখা যায় যে এটা নিয়ে খুব একটা আমরা বুঝতে পারি না সাধারণ মানুষ, ওই একটা নিয়ে ট্রিটমেন্ট করছি, কিন্তু সাথে যে এটাও তার অন্য রোগকে বাড়িয়ে দিচ্ছে বা ক্ষতি করছে, এই জায়গাটা আমরা মানে অনেক সময় মানে অ্যাভয়েড করে যাই। এটা নিয়ে আমার আরো প্রশ্ন আছে, আমাদের সাথে একজন দর্শক আছে, ওনার প্রশ্নটা আগে শুনে নেই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি রাকিব বলছিলাম ধামরাই থেকে। জি বলুন। তো আমার একটা সবচেয়ে অনেকদিন যাবত একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এই আপনার আমার মনে থাকে না, দেখা গেল একটা কথা একজন মানুষ দুদিন বললো, আমরা যতটুকু বুঝতে, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কিছু মনে থাকছে না। এটা কি ধরনের সমস্যা? হ্যাঁ, ওসিডিতে যখন এই সূচিবাহী রোগে কেউ যদি দীর্ঘদিন ভুগতে থাকে, একটা পর্যায়ে গিয়ে তাদের কিন্তু মেমোরি লস হতে থাকে। এটাকে আমরা পার্মানেন্ট ড্যামেজ বলি না, যে একদম সারা জীবনের জন্য তার মেমোরিটা লস হয়ে যাচ্ছে, এরকম না। অ্যাকচুয়ালি এত বেশি অবসেশন হতে থাকে, এত বেশি তার চিন্তাগুলো হতে থাকে, বা কিছু অড বিহেভিয়ারের মধ্যে সে সময় কাটায়, যে কোনো কিছুকে মনোযোগ দিতে পারে না। এই মনোযোগ না দিতে, কনসেন্ট্রেশনের অভাবে সে হয়তো ওই সাবজেক্টটা, ওই বিষয়টা সে ধরতে পারছে না, পিক করতে পারছে না, আবার ওই একই চিন্তা বারবার হচ্ছে বিদায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে ওই বিষয় নিয়ে যে অন্য কোথাও চিন্তা করবে এরকম স্কোপটা পাচ্ছে না। সেক্ষেত্রে উনি কি মানে মনোযোগী হতে পারেন কিনা চেষ্টা করলে, মানে অটো সাজেশন দেওয়ার মাধ্যমে? না, অ্যাকচুয়ালি এটা খুব সাধারণভাবে ডাক্তারও বলেন বা অনেকে বলেন একটু অটো সাজেশন দাও বা কিছু, অ্যাকচুয়ালি না। এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে তাকে সাইকোথেরাপিটা এসেনশিয়াল এই জায়গাটা। এখানে তার কনসেন্ট্রেশন রাখতে পারছে কিনা, কি করে কনসেন্ট্রেশন বাড়াবে, তারপরে কি করে তার মেমোরিকে, বিশেষ করে তার অবসেশনটা তো কমে না আসলে সে ওখানে কাজ করতে পারবে না। আর এটা যেহেতু নিউরো ট্রান্সমিটার ফাংশনিং এর একটা জায়গা, এখানে কিন্তু আমরা বলেই থাকি যে এটা টেস্ট করলে, পেট টেস্ট করলে দেখা যায় যে ব্রেনের কালার এবং সাইজই চেঞ্জ হয়ে যায় দীর্ঘদিন যারা এটা থাকেন, এবং এটা কিন্তু ব্রেনের পার্মানেন্ট ড্যামেজ বলা হয়, এটা কিন্তু রিকভার করা যায় না। এখনো পর্যন্ত ওরকম ট্রিটমেন্ট মেথড আমাদের ওয়ার্ল্ডে এখনো আসে নাই, যদিও রিসার্চ চলছে যে এটা দিয়ে এটা মানে রিকভার করানো যায় বা কিছু। এই জন্য বলা হয় যে ট্রিটমেন্টে আমরা সবসময়ের জন্য তাদেরকে সতর্ক করি যে আর্লি ট্রিটমেন্টে যান, এবং এটা একটু লং টার্ম ট্রিটমেন্ট কিন্তু এটা কিন্তু দর্শক আপনাকে বলবো আপনি খুব দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হলে খুব ভালো করবেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আমার নাম সাব্বির। আমার সমস্যাটি হচ্ছে যে যদি কোনো একটি ঘটনা হয়, মানে কোনো একটা কারোর সাথে একটা দ্বন্দ্বমূলক, আমি জানি যে ঘটনাটা চিন্তার বিষয় নয়, কিন্তু তারপরও আমাকে বারবার উদ্বিগ্ন করে এবং আমাকে খুবই চিন্তিত করে।
এবং কোনো একটি মানে যে কোনো একটা বিষয় নিয়ে আমাকে বারবার খুবই ভাবায়। আমি জানি যে ওটা ভাবার কোনো প্রয়োজন নেই। আর যে কোনো বিষয় থিঙ্কিং এ আমাকে খুবই ডিস্টার্ব ফিল করে অলওয়েজ। আচ্ছা, মানে ছোট্ট একটা তর্ক বিতর্ক আপনাকে আপনার মনে খুব প্রভাব ফেলে, মানে সারাদিন হ্যাঁ, আপনি যেমন- ওটা ভাবতে থাকেন। হ্যাঁ, কারোর সাথে একটা ছোট একটা বিষয়ে একটা দ্বন্দ্ব হলো, আমি ভাবি যে অনেক কিছু ভাবি, কিন্তু আসলে ব্যাপারটা অত সিরিয়াস কিনা। এবং আমি স্টুডেন্ট হিসেবেও আমার পড়াশোনা নিয়ে মানে খুবই ডিপ্রেশনে ভুগি, যতটা না আমি কাজ করতে পারবো তার থেকেও বেশি। ধন্যবাদ। At least আমি মানে ধন্যবাদ দর্শক। তনিতা, এখানে অবশ্যই উনি যেটা বলছেন এটা মানে সূচিবাহী রোগ, ওনার অবসেশন হচ্ছে, এবং এইটা যখন উনি কাটিয়ে উঠতে পারেন না, এরা হঠাৎ করে করে তখন কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডারে চলে যায়, ডিপ্রেশন খুব বেড়ে যায়। এবং অনেক সময় ফোবিয়া থাকে, সোশ্যাল ফোবিয়া প্রায় দেখা যায় এটার সাথে। আমার মনে হয় দর্শক যদি অবশ্যই শুনতে থাকেন, বলবো যে দ্রুত আপনি কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের শরণাপন্ন হন। সাইকোলজিস্টের কাছে যদি যারা ট্রেনিং প্রাপ্ত বা এরকম আছেন, সাইকোথেরাপিস্ট, তাদের কাছে গেলে তারা আপনার অবস্থাটা বুঝে অবশ্যই সাথে সাথে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করবেন। এটা মেডিসিন এবং সাইকোথেরাপি দুটোই আপনাকে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটা থেকে বেরিয়ে আসতে খুব কষ্ট পাবেন। অনেক সময় দেখা যায় এটা থেকে আরো বেশি সিভিয়ার হলে, সাইকোটিক পিজার ডেভেলপ করে গেলে তখন কিন্তু আর কিছু করা থাকে না। তনিতা একটা ছোট্ট বিরতি নিয়ে নিব। দর্শক, সমাধান সূত্রে আরো একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন সমাধান সূত্র। আজকে আমরা কথা বলছি সূচিবায়ু একটি মানসিক সমস্যা এই বিষয়টি নিয়ে। আমার সাথে আছেন সাইকোলজিস্ট ও থেরাপিউটিক কাউন্সিলর তনিতা ঘোষ। তনিতা ঘোষ, আমি একটা জিনিস জানতে চাই যে ওসিডি যাদের আছে বা যে মানুষগুলো প্রচন্ড রকমের স্ট্রেসের মধ্যে দিয়ে যান, হঠাৎ করে চুপচাপ হয়ে যান বা কথা কম বলেন, এটার সাথে কি ওসিডির কোনো রিলেশন থাকতে পারে কিনা? হ্যাঁ, এটার সাথে মানে প্রথমে ওসিডির কোনো ডায়াগনোসিস নাই, কিন্তু হঠাৎ করে চুপচাপ হয়ে যাচ্ছেন, স্ট্রেসের কারণে কথা কম বলছেন। না, এটা স্ট্রেস রিলেটেড প্রবলেম হতে পারে, ডিপ্রেশন হতে পারে, স্ট্রেস যেহেতু প্রচন্ড স্ট্রেস এবং তারপরে এরকম হয়ে যাচ্ছেন। আবার অবসেশন হবে, সেটা ডায়াগনোসিস তো আমাদের দেশে খুব কমই হয়, তবে এটা হতে পারে যে এত স্ট্রেসের কারণে তার ভিতরে কোনো অবসেশন শুরু হয়ে গেছে, যে কারণে তিনি আর কাজগুলো নিয়ে পারছেন না, লোডগুলো নিতে পারছেন না, করতে পারছেন না, একদম উইথড্রল অ্যাটিটিউডে চলে আসছেন, চুপ হয়ে যাচ্ছেন, বসে যাচ্ছেন। তবে ওসিডি রোগী মানে অবসেশন হচ্ছে কিনা এইটা দেখার বিষয়টা হচ্ছে যে সে চিন্তাটাকে থামাতে পারছে না। আচ্ছা, চিন্তাটা তার এসে যাচ্ছে এবং এই পরিপ্রেক্ষিতে কাজটা করছে কিনা, বারবার এক কাজ করছে কিনা, কিছুই না, কাগজগুলো বারবার গুছাচ্ছে। অফিসে অনেকে দেখা যায় যে কর্পোরেট লেভেল, এটা আমরা দেখি, বিশেষ করে ব্যাংকে যারা জব করেন তাদের ক্ষেত্রে আমরা প্রায় দেখি যে ওনারা হিসাবটা বারবার চেক করছেন, তারপরে কাগজগুলো এক টেবিল থেকে আরেক টেবিলে নিয়ে গেছেন, আবার নিয়ে এসে আবার দেখছেন, আবার দিচ্ছেন। মানে যারা খুব বেশি স্ট্রেসফুল জবে থাকে, মানে ভয় থেকে ভুল হয়ে যাবে, এই ভয় থেকে একটা স্ট্রেস, সেখান থেকে তাদের রিচেক মানে রিপিটেড চেকিং যেটা চলে আসে, এই রিপিটেড চেকিংটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় তার অফিসিয়াল জবের মধ্যে থাকে, তারপরে ওটা ট্রান্সফার হয়ে তার অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, তখন দেখা যায় যে সবকিছুতে চলতে থাকে। অনেকে আছে যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে, অনেকে আছে জুতা নিয়ে করে, বারবার জুতাটা চেক করছে, এরকম আছে। তারপরে আরেকটা আমি পেয়েছি যে মানে আমরা প্রায় পাই, সেটা হচ্ছে যে বাবা, ভাই বা বাড়ির লোকজন কেউ বাইরে গেছে, আম্মু অফিসে গেছে, যত সময় না ফিরে আসছে তত সময় সে একেবারে অস্থির হয়ে যাচ্ছে, বারবার ফোন দিচ্ছে, আমার আম্মুর আজকে কিছু হতে পারে, আমার ভাইদের খারাপ কিছু হতে পারে, একটা শঙ্কা থাকে, একটা শঙ্কা। তারপরে আবার কখনো কখনো মৃত্যু নিয়েও তাদের অবসেশন থাকতে পারে, সেটা হচ্ছে যে চোখের সামনে মরা লাশ দেখছে, কোনো পানি খেতে যাচ্ছে, কোনো কিছু খেতে যাচ্ছে, সেক্ষেত্রে দেখছে সরাসরি বলে যে পানির মধ্যে লাশগুলো ভাসছে, এরকম থাকে। তার মানে ভিজুয়ালাইজেশন হচ্ছে, অবসেশন, এটা কোন পর্যায়ে গেলে এই ধরনের এটা সিভিয়ার অবস্থা, এটা অবশ্যই সিভিয়ার পর্যায়ে গেলে অবস্থা হচ্ছে, ভিজুয়ালাইজেশন হচ্ছে। তারপরে সে বলছে যে আমি দেখতে পাচ্ছি তো এখানে ময়লা আছে, মানে টয়লেটটা এখানে আছে, ঠিক আছে, এটা আছে। তারপরে অনেকে আছে যে গোসল করতে গেলে দেখা যায় যে 3 ঘন্টা 4 ঘন্টা কাটাচ্ছে, একদম কমনলি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগেই এদের। তারপরে দেখা যাচ্ছে যে আমি এরকম রোগী দেখেছি যে পুরো দিনই সে গোসল করে, মানে যদি সে করে না 1 মাস করছে না, যদি সে কোনোদিন গোসল করতে গেছে তাহলে সে পুরো দিনটাই সে গোসলের মধ্যে থাকে, এবং ভয়ঙ্কর অবস্থা। তাকে কেউ মেরেও ওই বাথরুম থেকে আনতে পারে না, অথবা পুকুর থেকে তোলার সময় তাকে মানে লাঠি দিয়ে পিটানো হয়, মানে বাঁশ দিয়ে বড় করে পিটানো হয় যে ওঠো, কিন্তু তারপর সেই রোগীকে উঠানো যায় না, এরকম অবস্থা। এটা প্রায় দেখা যায় যে এদের এই ধোয়াধুয়ি এই ব্যাপারটা থাকে, কাপড় ধুচ্ছে তো ধুয়েই যাচ্ছে, এরকম একটা অবস্থা থাকে। তারপরে কাজের লোক ঘর মুছে গেছে, কাজের লোক কেটে ধুয়ে সব পরিষ্কার করে দিয়ে গেছে,
হবে না, ওটা আবার করাতে হবে। তো দেখা যায় যে ঘরণীদের বা গৃহিণীদের যদি এ ধরনের প্রবলেম থাকে, তাদের বাসায় কাজের লোক থাকতে চায় না, তাদের বাসায় দেখা যায় যে শাশুড়ির সাথে বা অন্যদের সাথে প্রবলেম হতে থাকে, অন্য ফ্যামিলি মেম্বারদের সাথে ফ্যামিলি মেম্বাররা সাফার করে, Suffer শুধু করে খুবই রোগী বেশি। একজন নিজে যে সাফার না। করে তা না, এটা সবাইকে কম বেশি সাফার সবাইকে। করায়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে সে কাজগুলো বারবার করার কারণে খুবই অস্থির থাকে এবং অন্যরাও এতে ডিস্টার্ব ফিল করে। আরেকটা হয় যে অনেক ক্ষেত্রে আমরা পাই ফার্নিচার পরিবর্তন করা, এটা খুবই একটা এটা তো ডেঞ্জারাস মানে ব্যাপার। রোগের সঙ্গে ব্যয়বহুল। হ্যাঁ, খুবই ব্যয়বহুল। এবং দেখা যায় যে এইসব হাজবেন্ডরা মানে না পারতে তারা এটা সহ্য করতে পারে না, তখন আর এটা যে রোগ এই কথাটা বললেও ফ্যামিলি মেম্বাররা মানতে পারে না। দেখা যাচ্ছে যে এটা কি করে মানবো, হ্যাঁ ঘরের জিনিস পুরনো হয়েছে, ডেকোরেশন চেঞ্জ করছে, আসবাবপত্র পাল্টাচ্ছে, একটু নতুন জিনিস আনছে, মডেল চেঞ্জ করছে, এটা তো হতেই পারে। তো এইটা চিন্তা করে না যে কেন করছে। অ্যাকচুয়ালি কোশ্চেন করলে দেখা যায় যে বলে যে না এটা ময়লা হয়ে গেছে, এটাতে অমুক বসছিল, এখান থেকে একটা কেঁচো গেছিল, আমি দেখেছিলাম এখানে এই কেঁচোটা লেগেছে, ঠিক আছে। তো এইগুলো আছে। তারপরে বাসায় কেউ আসলে বেড কভারটা পাল্টে ফেলে, যদি কখনো ওই রুমে কেউ ঢুকেছে বা ওই বেডে বসেছে, তাদের বেডে বসতে দেয় না, বেড কভার পাল্টে ফেলা, কাঁচা ধোয়া বেশি বেশি করা। অনেক সময় দেখা যায় তরি তরকারি বা মাছ এগুলো রান্না করছে, রান্না করা অবস্থায় সেইটা ধরে ফেলে দেয়। যদি তার হঠাৎ করে মনের মধ্যে চলে আসে এই এক্সক্লুসিভ থটগুলো, অর্থাৎ অস্বাভাবিক এই চিন্তাগুলো, তখন সে পুরো খাবারটা ধরে ফেলে দেয়। তো দেখা যায় যে এরা টাইম ধরে কোনো কাজ করতে পারেন না। তনিতা, আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। ম্যাডাম, আমার একজন ছোট ভাই রাস্তাতে অনেক লাগাতে করছে। দর্শক, একটু পরিষ্কার করে জোরে বলতে হবে, আমরা বুঝতে পারছি না আপনার কথা। মানে আমার যেতে পারিস না, রাত্রেও তো কান্দাকাটি করে, রাত্রে মানে মন থেকে কাটাকাটি করে। ঘুম থেকে উঠে কান্নাকাটি কে করে? আমার একজন ছোট ভাই, আমার ছোট ভাই। ছোট ভাই। কতদিন ধরে এটা করছে? এই তো কয়েক মাস। কয়েক মাস। এক মাস। আচ্ছা, ওনাকে কি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে দেখানো হয়েছে বা কোথাও সাইকোলজিস্ট কারোর সাথে দেখানো হয়েছে কিনা, এটা একটা বিষয়। ঘুম থেকে উঠে কান্নাকাটি করা মানে হচ্ছে তার ডিপ্রেশনটা ওই সময়টা বেড়ে যাচ্ছে কিনা, আর অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, ঘুমের মধ্যে খারাপ কোনো স্বপ্ন দেখছে কিনা, কোনো চিন্তা হচ্ছে কিনা, সে কোনো কিছুতে ভয় পাচ্ছে কিনা। আমার মনে হয় কোনো একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করলে ওনারা বেটার সাজেশন পাবেন। আচ্ছা, আমি একটু জানতে চাই যে ওসিডি রোগী যারা আছেন তাদের মধ্যে ডিপ্রেশনের হার কিরকম থাকে, এবং সেই সাথে আরেকটা ব্যাপার জানতে চাই যে কতটা ভায়োলেন্ট হয়ে যেতে পারেন তারা। আচ্ছা, হ্যাঁ, এখানে ওসিডি রোগের সাথে ডিপ্রেশনটা খুবই কমন, এটা আসবেই। কারণ আমি যখন একটা কাজ এরকম করছি, আমি বুঝতে পারলে আমি তখন এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করব, আর যখন পারবো না তখন তো ডিপ্রেসড হবই। আবার আমি যখন বুঝছি না, তখন আশপাশের লোকজন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। সাধারণত দেখা যায় যে ফ্যামিলি মেম্বাররা বা তার সারাউন্ডিংসে যারা থাকেন, সাধারণভাবে তাদেরকে বলা হয় এটা সে ইচ্ছাকৃত করছে, আচ্ছা, এটা তার খাসলাত, এরকম কথাগুলো বলে। হ্যাঁ, চাইলেই তো এগুলো ইচ্ছা করে করে, চেলে এটা থেকেও বেরিয়ে আসতে পারে, এটা কোনো ব্যাপার না, কেন অমুকের ছিল না, এরকম কমন কথাবার্তা বলে। কিন্তু সবার আগে বুঝতে হবে যে এইটা একটা মানসিক রোগ, এবং যথেষ্ট নিউরোটিক যে ডিসঅর্ডারগুলো আছে তার মধ্যে যথেষ্ট সিভিয়ার এবং কষ্টকর একটা রোগ। এই রোগটা যে ভোগে, সে যে কষ্টটা পান, এই কষ্টটা আমরা বাইরে থেকে আসলে কেউ বুঝে উঠতে পারবো না যে তার কষ্ট কতটা। তো এখানে তাকে এই ধরনের কথা বা অত্যাচার না করে, বরং তার প্রতি সহমর্মী হয়ে তার সমস্যাটা নিয়ে একটু কনসাল্ট করা বা একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে এটা প্রপার ট্রিটমেন্ট নেওয়া খুব জরুরি। আর এই রোগের সাথে ডিপ্রেশন আসাটা খুব স্বাভাবিক, কারণ সে তো আসলে বুঝতেই পারছেন যে কোনো কিছুর মধ্যে সে থেকেও থাকতে পারছে না। এদিকে এদেরকে আমরা ইনসাইড অফ একদম তাইও বলবো না, কারণ তারা ভালো মন্দটা বুঝতে পারে। আচ্ছা, কেউ তাদেরকে যদি খারাপ কথা বলে, ইনসাল্ট করে, বা কেউ তাকে নিয়ে বেশি কথা বলে, সেক্ষেত্রে তারা কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ আমাকে এটা বলছে বা এটা হচ্ছে। লজিক্যাল ব্রেনটা তাদের মানে খুব থাকে, পার্মানেন্ট থাকে, কিন্তু তারা
কাজটা থেকে বেরিয়ে এসে কিছু করতে পারছেন, এটা তাদের একটা বড় রকম অক্ষমতা। আর এই কষ্টটা তারা নিতে পারেন না, যে কারণে তারা ডিপ্রেশনে চলে যান। ডিপ্রেশন থেকে সিভিয়ার কোনো ডিসিশনে হ্যাঁ। আত্মহত্যার মতো কোনো হ্যাঁ, ঘটনা এটা অনেক ঘটে? সময় দেখা যায় যে যখন এই মানে অসুস্থতায় ভোগেন, তখন তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, তো প্রপার ট্রিটমেন্ট বা কোনো কিছু সমস্যা হলে ফ্যামিলি মেম্বারদের অ্যাটিটিউড এখানে অনেক বড় একটা ব্যাপার। তখন তারা কিন্তু সুইসাইডাল অ্যাটেম্প পর্যন্ত নেন। আমরা এরকম কেস দেখেছি যে হ্যাঁ একদম মারাই গেছেন। আমার মানে লাইফে এটা খুব পেইনফুল আমি দেখেছি। তারা গার্ডিয়ানরা সতর্কই থাকতেন না, তারা কিন্তু বলতেন যে ও এরকমই, ও খাসলাত, এটা ও ইচ্ছা করে করে, ও আলসা, এরকম বলছে। কিন্তু অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলিটাই কিন্তু ওসিডি ফ্যামিলি, মা বাবা বোন সবাই ভাই প্রত্যেকেরই কিন্তু এই রোগটা আছে। কিন্তু দেখা যাচ্ছে এই ছেলেটির সিমটমটা নিয়ে একটু ব্যতিক্রমধর্মী, তারা খুব অরি এবং তার সাথে খুব নেগেটিভলি ট্রিট করা হচ্ছে। তারা সাইকোথেরাপিতে রেগুলার আসতেন না, মানে আসার প্রয়োজন মনে করতেন না, বিভিন্ন ঝামেলা মনে করতেন, ডাক্তারের ওষুধ নিলেও সেটা খাওয়ানোর চেষ্টা করতেন না। তনিতা ঘোষ, আমাদের অনেক আলোচনা বাকি রয়ে গেছে। আমি আশা করছি যে সামনের সপ্তাহে আমরা এটা নিয়ে আবার বসতে পারি। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সমাধান সূত্রে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।